সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো, ইতিমধ্যে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটি প্রায় শেষ করেছি এবং গত কয়েকটি ক্লাসে আমরা সংকরায়ন, হাইড্রোজেন বন্ধন এবং সন্নিবেশ বন্ধন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা কয়েকটি সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর অধিকাংশই তোমার হাইড্রোজেন বন্ধন, সংকরায়ন এবং সন্নিবেশ বন্ধন এই তিনটি টপিকের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো আশা করি যদি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝে থাকো এবং আজকের সৃজনশীল প্রশ্নগুলো আশা করি তোমরা সকলে বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের কয়েকটি সৃজনশীল নমুনা প্রশ্ন আলোচনা করব এবং তোমরা সকলে সেই প্রশ্নগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং পূর্বের যে পড়াগুলো হয়েছে তার সাথে মিল রেখে এই প্রশ্নগুলো তোমরা শিখে নিবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো আমরা আসি প্রথমে, তোমরা একটু সর্বপ্রথম বোর্ডে খেয়াল করো। আমরা এখানে সৃজনশীল প্রশ্ন 1 দিয়েছি। এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে এ বি ডি এর হাইড্রাইড 3টা যৌগ দেওয়া হয়েছে, যেখানে এ বি ও ডি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 7 ও 8। এ বি ও ডি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 7 এবং 8। একটু খেয়াল করো, 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই মৌলটি হবে কার্বন, 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বি মৌলটি হবে নাইট্রোজেন এবং 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হবে অক্সিজেন। তাহলে উদ্দীপক সংশ্লিষ্ট যে 3টি যৌগ দেওয়া হয়েছে সেই 3টি যৌগ হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণু। মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণু। তাহলে এখন আমাদের প্রশ্ন করা হয়েছে গ নাম্বার প্রশ্ন, একটু খেয়াল করো সবাই। AH4 ও H2D, আমরা আগে বলেছি এ হচ্ছে কার্বন, ডি হচ্ছে অক্সিজেন। তাহলে AH4 যৌগটি দ্বারা বোঝানো হচ্ছে মিথেন এবং H2D যৌগটি দ্বারা বোঝানো হচ্ছে পানির অণু। এর ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত হাইড্রোজেন বন্ধনই দায়ী, ব্যাখ্যা করো। আমরা জানি যে এখানে যে মিথেন এবং পানির অণুটা দেওয়া হয়েছে, মিথেনের ভৌত অবস্থা হবে গ্যাসীয়, পানির ভৌত অবস্থা হবে তরল এবং এই ভৌত অবস্থার জন্য মূলত হাইড্রোজেন বন্ধনই দায়ী। আমরা জানি যে পানির অণুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে কিন্তু মিথেন অণুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে না, কারণ পানির অণুতে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন থাকার কারণে OH বন্ধনের মধ্যে ডাইপোল বা পোলারিটির সৃষ্টি হয়, যার কারণে পানির অণুগুলো নিজেদের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। কিন্তু মিথেন অণুতে কার্বন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম হওয়ায় এদের মধ্যে কোনো ডাইপোল বা দ্বিমেরুর সৃষ্টি হয় না, সেহেতু মিথেন অণুতে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে না, যার কারণে মিথেন একক অণু হিসাবে গ্যাসীয় অবস্থায় থাকবে কিন্তু পানির অণুটি গুচ্ছ অণু হিসাবে থাকবে। এই কারণে বলা হচ্ছে যে মিথেন এবং পানির অণুর ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত হাইড্রোজেন বন্ধনই দায়ী। এটি আমরা নির্দ্বিধায় ব্যাখ্যা করতে পারি বা বলতে পারি। পরের প্রশ্নে বলা হয়েছে অণু 3টির আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করো। আমরা সাধারণত যেটা জানি, কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেই নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে তোমার অণুর আকৃতি এবং বন্ধন কোণের মান পরস্পরতে কি হয়, ভিন্ন হয়। যেমন মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণুতে sp3 সংকরণ বিদ্যমান, কিন্তু তিনটির মধ্যে একই ধরনের সংকরণ থাকা সত্ত্বেও তাদের অণুর আকৃতি এবং বন্ধন কোণের মান পরস্পরতে ভিন্ন হয়, মূলত মুক্তজোড় বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের কারণে। মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বনে কোনো নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন থাকে না, সেহেতু মিথেনের বিকর্ষণটা সবচেয়ে কম হবে এবং তার
বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি হবে এবং অণুর আকৃতি হবে চতুস্তলকীয়, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিন্তু অ্যামোনিয়ার অণুতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনে একজোড়া নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এই নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে বন্ধন কোণের মান তাদের আদর্শ যে মানটা অর্থাৎ 109.5 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 107 ডিগ্রি হবে। কিন্তু পানির অণুতে বন্ধন কোণের মান আরো দ্রুত হ্রাস পাবে। এর কারণ হচ্ছে কি, কারণ পানির অণুতে যে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের দুই জোড়া নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এই দুই জোড়া নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণের মান আরো হ্রাস পাবে এবং সেক্ষেত্রে বন্ধন কোণের মান হবে 104.5 ডিগ্রি। তাহলে অণু তিনটির আকৃতির উপর বন্ধন কোণ এবং মুক্তজোড় ইলেকট্রনের একটি কি রয়েছে, প্রভাব রয়েছে, সেটি আমরা ব্যাখ্যা করতে পারি। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলা হয়েছে একটু খেয়াল করো, এ বি আর ও এক্স এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 6, 17 এবং 47। এক্ষেত্রে এ বি ও এক্স এর সাথে আর আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে। তাহলে দেখো, এ এর পারমাণবিক সংখ্যা 11, তার মানে এই মৌলটি হচ্ছে সোডিয়াম। বি এর পারমাণবিক সংখ্যা 6, তার মানে এটি হচ্ছে কার্বন। আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এটি হচ্ছে ক্লোরিন। এক্স এর পারমাণবিক সংখ্যা 47, তার মানে এটি হচ্ছে সিলভার। তাহলে একটু খেয়াল করো, প্রশ্নে বলা হয়েছে বি ও আর দ্বারা গঠিত যৌগের সংকরণ ব্যাখ্যা করো। আমাদের বিটা হচ্ছে কার্বন, আর হচ্ছে ক্লোরিন। তাহলে কার্বন ও ক্লোরিনের বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 গঠিত হবে এবং CCl4 অণুতে sp3 সংকরণ বিদ্যমান। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড অণুর সংকরণ মানে sp3 সংকরণ প্রক্রিয়ায় CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড অণু গঠিত হয়। তাহলে sp3 সংকরণ প্রক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইড অণুর গঠন আমরা ব্যাখ্যা করব। পরের প্রশ্ন বলেছে কি, দেখো, এ আর যৌগটি, এখানে এ এবং আর দ্বারা গঠিত যৌগটি হবে সোডিয়াম ক্লোরাইড এবং এক্স এবং আর দ্বারা গঠিত যৌগ হবে সিলভার ক্লোরাইড। এ আর যৌগটি পানিতে দ্রবণীয় কিন্তু এক্স আর পানিতে অদ্রবণীয়, ব্যাখ্যা করো। এটা হচ্ছে এ আর যৌগটা, সোডিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে আয়নিক যৌগ। আর এ আর যৌগটির মধ্যে সমযোজী বৈশিষ্ট্য থাকবে। এটি আমরা যে পাজারের যে নিয়ম আছে, ও যে আয়নিক যৌগের সমযোজী যে বৈশিষ্ট্য, সে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তো ব্যাখ্যা করতে পারি। যেহেতু আমাদের সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়ে থাকে, কারণ আয়নিক যৌগগুলো পোলার যৌগ এবং পানিটাও পোলার দ্রাবক, যার কারণে পানিতে সহজে এরা কি হতে পারে, দ্রবীভূত হতে পারে। এই কারণে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ সহজে পানিতে দ্রবণীয় হবে, কিন্তু তোমার এক্স আর পানিতে অদ্রবণীয় হবে। এটা হবে সিলভার ক্লোরাইড, সাধারণত পানিতে অদ্রবণীয় হয়। এটা হচ্ছে হ্যালোজেনগুলোর মধ্যে আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা আমরা ফাজানের নিয়ম থেকেও ব্যাখ্যা করতে পারবো, অথবা হাইড্রেশন এনথালপি বা পানি যোজন যে শক্তি, সে পানি যোজন শক্তির সাহায্যেও ব্যাখ্যা করতে পারবো। তাহলে এটি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় কিন্তু সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, সেটি আমরা ওই ব্যাখ্যা থেকে সহজেই বর্ণনা করতে পারবো। আশা করি 1 এবং 2 প্রথম দুইটি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি 3 নম্বর আমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে, একটু খেয়াল করো সবাই। এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায় গ্রুপ 3 এর মৌল X এর ফ্লোরাইড XF3 নিম্নরূপে XF4 আয়ন গঠন করে। এখানে আমরা গঠনটা দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, একটু খেয়াল করো সবাই, এখানে হচ্ছে দ্বিতীয় পর্যায় গ্রুপ 3। তাহলে দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 3 এর মৌলটি হবে, দেখো গ্রুপ 3 মানে তার সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয় পর্যায়ে মানে এখানে 2টি পর্যায়ে থাকবে। আমরা জানি প্রথম পর্যায়ে 2টি ইলেকট্রন থাকে, আর দ্বিতীয় পর্যায়ে যেহেতু বলে দিয়েছে 3টি ইলেকট্রন থাকবে। তাহলে 2 আর 3 এর যোগফল হচ্ছে 5, তার মানে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে বোরন। 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে বোরন। তাহলে একটু খেয়াল করো, দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 3 এর মৌল এক্স এর ফ্লোরাইড XF3, তার মানে এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড নিম্নরূপে বোরন টেট্রাফ্লোরাইড আয়ন গঠন করে। এখন প্রশ্নে আমাদেরকে বলেছে যে XF3 ও F- আয়নের মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয় ব্যাখ্যা করো। তো আমরা যেটা জানি, XF3 এখানে বোরন ট্রাইফ্লোরাইড এবং ফ্লোরাইড আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন গঠিত হবে, সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে। আমরা জানি যে যাদের মধ্যে নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারা তাদের নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রনগুলো
সহজে অপর মৌলের পরমাণুর সাথে শেয়ার করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এখানে যে আমাদের বোরন টাইফ্লোরাইড যৌগটি আছে তার কেন্দ্রীয় মৌলের যে পরমাণুটি বোরন, বোরনের কিন্তু অষ্টক অপূর্ণ রয়েছে, অর্থাৎ তার যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন থাকে। অষ্টক পূর্ণ করার জন্য তার আরো 2টি ইলেকট্রন প্রয়োজন, যার কারণে সে ফ্লোরাইড আয়নের সাথে একটি সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে XF4- আয়ন গঠন করে। তার মানে XF3 অর্থাৎ বোরন টাইফ্লোরাইড ও ফ্লোরাইড আয়নের মধ্যে যে বন্ধনটি গঠিত হবে সেটি হবে সন্নিবেশ বন্ধন। তাহলে গয়ের আনসার হবে সন্নিবেশ বন্ধনের ব্যাখ্যা, অর্থাৎ বোরন টাইফ্লোরাইড এবং ফ্লোরাইডের মধ্যে যে বন্ধনটি গঠিত হবে সেটি হচ্ছে সন্নিবেশ বন্ধন, এবং সন্নিবেশ বন্ধনটি আমরা ব্যাখ্যা করব। পরের প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় এক্স এর সংকরণ পরিবর্তিত হয় কিনা ব্যাখ্যা করো। তাহলে এখানে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের বোরন, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে বোরন টাইফ্লোরাইড এবং ফ্লোরাইড আয়নের সাথে গঠিত হওয়ার পর সে করেছে বোরন টেট্রাফ্লোরাইড আয়ন। এখন দুইটা যৌগের ক্ষেত্রে বোরনের সংকরণ পরিবর্তিত হয় কিনা সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। অফকোর্স এখানে সংকরণ পরিবর্তিত হবে। বোরন টাইফ্লোরাইডে বোরনের মধ্যে sp2 সংকরণ ঘটে, কিন্তু বোরন টেট্রাফ্লোরাইড আয়নে বোরনের মধ্যে sp3 সংকরণ ঘটে। তার মানে এটা থেকে এটা গঠিত হওয়ার সময় অবশ্যই বোরনের সংকরণ প্রক্রিয়ার পরিবর্তন হবে। বোরন টাইফ্লোরাইডে বোরনের sp2 সংকরণ হবে, কিন্তু বোরন টেট্রাফ্লোরাইড আয়নে বোরনের sp3 সংকরণ হবে। তার মানে sp2 হতে sp3 সংকরণ হবে। তার মানে sp3 সংকরণ প্রক্রিয়াটি এখানে ব্যাখ্যা করতে হবে। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, আমাদের 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেই উদ্দীপক অনুসারে বলা হয়েছে এ, বি এবং সি তিনটা মৌল। একটু খেয়াল করো সবাই, এ, বি এবং সি তিনটা মৌল, তাদের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে কি রকম, np2 অর্থাৎ সর্বশেষে আছে np2 ইলেকট্রন, এটার মধ্যে হচ্ছে np3, সিতে হচ্ছে np4, যেখানে n এর মান বলে দেওয়া হয়েছে 2, n এর মান বলা হয়েছে কত 2, তার মানে এটি দ্বিতীয় শক্তি স্তর। তার মানে এখানে a এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে এটা হবে 2p2, তাহলে তার আগে 2s2 আছে 1s2 আছে, তাহলে 1s2 2s2 2p2, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, 6টা। তাহলে এই মৌলটা হচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে তাহলে কার্বন, এ হচ্ছে কি কার্বন। পরেরটাতে দেখো 2p3, তাহলে তার আগে 2s2 আছে 1s2 আছে, তাহলে 1s2 2s2 2p3, তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে কয়টা, 7টা। তার মানে এখানে বি মৌলটা হচ্ছে নাইট্রোজেন, বি মৌলটা হচ্ছে কি নাইট্রোজেন। দেন সি যেটা বলা হয়েছে, সি এর সর্বশেষ যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2p4, 2p4, তার মানে তার আগে তোমার কি আছে 1s2 আছে 2s2 আছে, তাহলে 1s2 2s2 2p4, তাহলে 4 4 2 6 6 2 8, তার মানে আমাদের সি মৌলটা হচ্ছে অক্সিজেন, সি মৌলটা হচ্ছে অক্সিজেন। তাহলে একটু খেয়াল করো, এ বি সি এই তিনটা মৌলের মধ্যে এ হচ্ছে কার্বন, বি হচ্ছে নাইট্রোজেন, সি হচ্ছে অক্সিজেন। এখন প্রশ্নে আমাদেরকে যেটা বলা হয়েছে খেয়াল করো, এ মৌলে হাইড্রাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে এই মৌলের এ হচ্ছে কি কার্বন, তাহলে কার্বনের হাইড্রাইড যৌগ হবে মিথেন, কার্বনের হাইড্রাইড যৌগটি হবে কি, কার্বনের হাইড্রাইড যৌগটি হবে মিথেন। আমাদেরকে বলা হয়েছে মিথেনের সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ মিথেনের কেন্দ্রীয় পরমাণু যে কার্বন, সেই কার্বন মৌলের হাইড্রাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে এটা কার্বনের সংকরণ প্রক্রিয়া অর্থাৎ মিথেন অণুর গঠন, সংকরণ প্রক্রিয়ায় মিথেন অণুর গঠন ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে মিথেনের সংকরণ প্রক্রিয়া, যেটির মধ্যে sp3 সংকরণ ঘটবে। কোন ধরনের সংকরণ ঘটবে, sp3 সংকরণ ঘটবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের যে প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে, বি ও সি মৌলের হাইড্রাইড যৌগে বন্ধন কোণের ভিন্নতা রয়েছে ব্যাখ্যা করো। বি হচ্ছে নাইট্রোজেন, সি হচ্ছে অক্সিজেন, তাহলে বি এর হাইড্রাইড যৌগ হচ্ছে অ্যামোনিয়া, সি এর হাইড্রাইড যৌগ হচ্ছে অক্সিজেন। তাহলে বি এর হাইড্রাইড যৌগ যদি অ্যামোনিয়া হয়,
সি এর হাইড্রাইড যৌগ যদি পানির অণু হয়, দুইটার মধ্যে কিন্তু sp3 সংকরণ ঘটে। কিন্তু sp3 সংকরণ ঘটলেও তাদের বন্ধন কোণের মান পরস্পর থেকে ভিন্ন হবে, কারণ নাইট্রোজেনের অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনে এক জোড়া নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন থাকে, কিন্তু অক্সিজেনের মধ্যে দুই জোড়া নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, বন্ধন কোণের মান তত আদর্শ কোণের মান হতে হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, তাহলে অ্যামোনিয়া এবং পানির অণুর বন্ধন কোণের মান পরস্পরতে ভিন্ন হবে, সেটিও আমাদের sp3 সংকরণ প্রক্রিয়ার মাধ্যমে এবং যৌগের তোমার গঠন এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের যে প্রভাব রয়েছে সেই আলোকে আমরা ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো তোমরা সকলে বুঝতে পেরেছো এবং সকলে বোঝার চেষ্টা করেছো। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।